4 দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম পাবনা সফর। হেলিকপ্টার যোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে জেলা সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এই সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর বজলুর রশিদ, জেলা প্রশাসক শাহিদ মুস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরসূচি অনুযায়ী তিনি আজ সার্কিট হাউসে অবস্থান করবেন। আগামীকাল আরিফপুর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত এবং সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সারা দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সংকট প্রকট হয়েছে। ফলে তেলের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি। কেউ কেউ ভোররাত থেকে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি পাননি। পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে, সরবরাহ ঘাটতি এই সংকটের মূল কারণ। এদিকে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করতে যাচ্ছে সরকার। 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ভোরের আলো ফুটতেই পেট্রোল পাম্পে ভিড়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। রেশনিং করে প্রতি বাইকে দেয়া হচ্ছে মাত্র 200 টাকার তেল, কিন্তু প্রশ্ন হচ্ছে সরবরাহ কম নাকি কোথাও আটকে যাচ্ছে জ্বালানি। 2 দিন বন্ধ ছিল, তারপরে কালকে আর আজকে দিতে আছে, এরকম সিরিয়ালে তেল নেওয়া লাগতেছে। ভাই আমরা চাকরি করি, আমার মোটরসাইকেল রিজার্ভও শেষ হয়েছে। একজনের গাড়ি নিয়ে আসলে আবার ওই পাশে গাড়ি ঢোকে, তাহলে তো বিপদ, অন্যজনা তেল পাবে না। এই আমি 100 টাকা তেল নিয়ে একটু পরে 10 মিনিট পরে আবার এসে এখানে সিরিয়াল নেব। আমার টাইমের নষ্ট, আমার কর্মঘণ্টা নষ্ট, আমার কর্মকাজ নষ্ট। দিনের শুরুতেই অনেক পাম্পে শেষ হয়ে যাচ্ছে তেল, অথচ একই সময়ে অন্যত্র মিলছে অতিরিক্ত জ্বালানির খোঁজ, যা বাড়াচ্ছে সন্দেহ। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করে মজুত করছে, পরে তা বিক্রি হচ্ছে বেশি দামে। ট্যাঙ্কি ফুল করে করে রাখে, যারা পাচ্ছে না বা আমরা যারা পাচ্ছি না, তা আমাদের তো অনেক ক্ষতি হচ্ছে। যারা স্টক করে চড়া দামে পণ্য বিক্রি করতেছে, যারা প্রতিদিন নিয়ত 50 টাকার তেল তোলে গাড়িতে, তারা আজ তেল নিচ্ছে 200 টাকা 300 টাকার। এই জন্যই তো আমাদের তেলের ঘাটতিটা হয়ে গেছে। এই বোতলের তেলটা দেয়া বন্ধ হোক, তাহলে এই গাড়িদের চাপটা আর একটু কমবে। তবে পাম্প মালিকরা বলছে ভিন্ন কথা। তাদের দাবি, সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। আমরা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছি না। আমরা পেট্রোলে কিছু সময় নেই 13,500 লিটার, এখন বর্তমানে পাইতেছি 3,000, কোনো সময় 2500, কোনো সময় 4,500 লিটার। এইটুকু ডিপো থেকে বলতেছে তেল নাই, সরকার তো বলতেছে তেল আছে পর্যাপ্ত পরিমাণে, আমরা তো পাইতেছি না। সংকট মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে ভিজিল্যান্স টিম। দেশের সব ফিলিং স্টেশনে থাকবে একজন করে ট্যাগ অফিসার। এছাড়া সারা দেশের 29টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। মেহেরপুরে জ্বালানি তেল সংগ্রহ করতে পাম্পগুলোতে রয়েছে দীর্ঘ লাইন। বিশেষ করে মোটরসাইকেলের লাইন ছড়িয়ে পড়েছে 2 কিলোমিটার ধরে। ভোগান্তি কমাতে পাম্প মালিকদের নির্দেশনা দিলেন মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। ভোর 4টা থেকে গাংনীর হোসেন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে লাইন দিয়েছেন মোটরসাইকেল চালকরা। তেল পাম্প থেকে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। আজকে দেয়া হচ্ছে প্রতি মোটরসাইকেলে 300 টাকার পেট্রোল। নির্দিষ্ট সময়ে ঘোষণা দিয়ে তেল বিক্রি করা হচ্ছে, ফলে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তাই পূর্ব ঘোষণা না দিয়ে তেল আসার সাথে সাথেই বিতরণের নির্দেশনা দিয়েছেন স্থানীয় এমপি। অধিকাংশ মোটরসাইকেল বারবার ঘুরে ফিরে একবার তেল নিচ্ছে, কারণে তেলের সংকট কিছু হচ্ছে। তারপরে আপনার যারা দূর দূরান্ত থেকে তারা এগুলো তেল পাচ্ছে না, মানুষের ভীতি একটা কাজ করছে যে আমি হয়তো আগামীকাল তেল পাবো কি পাবো না। এই কারণে মানুষ বিভিন্নভাবে তেলগুলো নিয়ে যাচ্ছে, আবার হয়তো বাড়ির ভিতরে কিছু রিজার্ভ করছে, বোতলে রেখে দিচ্ছে, এভাবে করছে। জ্বালানি, পেট্রোলিয়াম, জেল, অকটেন, পেট্রোল ও ডিজেল সংকটে আবার হিমশিম খাচ্ছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল। প্রায় 1 মাস থেকেই এই তেলের নানান সংকট এবার আরও তীব্র হয়ে উঠেছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে মোটরসাইকেলে, প্রাইভেট কার সহ বিভিন্ন ব্যক্তিগত ও গণপরিবহনগুলো এখন তেল মজুদ বা ট্যাঙ্কি ফুল করার অসুস্থ প্রতিযোগিতায় আবারও তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। এদিকে বরিশাল নগরীর অধিকাংশ পেট্রোল পাম্পগুলো তেল বিক্রি বন্ধ বা তেল শেষের দোহাই দিয়ে বন্ধ করে রেখেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, তারা ডিপো থেকে তাদের চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সরবরাহ বন্ধ রেখেছে। তৈরি হইতেছে যে ভবিষ্যতে দাম বাড়তে পারে, এই দাম বাড়ার সুবিধা ভোগ করার জন্য
এই যার যার মতো করে রিজার্ভ করে রাখতেছে, যার লাগে না সেও অতিরিক্ত করে তেল নিতেছে, যা দাম বাড়বে এই শঙ্কায়। হেরা চাই 500 টাকা, 500 টাকা না দিতে পারলে মা বোনের তুলে খামার দেয়। আর এখানে প্রতিটা মোটর সাইকেলে দেন ট্যাঙ্কি খুললে সবার মনে করেন ট্যাঙ্কি ফুল। আমার গাড়ির ধারণ ক্ষমতা 12,000 লিটার পাইছি। সকাল 8টায় সিরিয়াল দিছে গিয়ে ডিপুতে, পাইছি 3000 অকটেন, 2500 পেট্রোল। অকটেন আছে 3000, পেট্রোল হচ্ছে 2500। তাহলে চাহিদা মুখ হলো যে 3 ছেলে 12,000, পাইলাম কত? 3000 আর 2500। প্রয়োজনের থেকে বেশি কারোই ভরা উচিত না। অনেক বাইকাররাই তেল মজুত করছে, ভরে নিয়ে বাসায় গিয়ে বোতল ভরে রাখছে। এগুলো আসলে আমাদের পরিত্যাগ করা উচিত। সাতক্ষীরায় জ্বালানি তেল নিয়ে অনিয়ম, কালোবাজারি ও চোরাচালান রোধে ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তবে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে। যদিও জেলা প্রশাসন বলছে ফুয়েল কার্ড এখনও প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ প্রশাসনের। বিস্তারিত প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্টে। সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। একই ব্যক্তি একই দিনে একাধিক ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করে তা পরবর্তীতে চড়া দামে বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। তবে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রাহকদের মাঝে। সবার অধিকার, সবাই নেবে, গ্রামের লোকও নেবে, শহরের লোকও নেবে, নগদ টাকায় তেল নেবে। তেল যদি না পায় তাহলে তো হলো না। জেলা প্রশাসক যদি একটি সঠিক ব্যবস্থাপনা দেন, নির্দেশনা দেন যে আমরা কোন দিন আসলে তেল পাবো এবং সবাইকে যদি সমানভাবে বন্টন করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। এদিকে ফুয়েল কার্ড নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা থাকলেও অনেকেই উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। আসলে ফুয়েল কার্ডটা সাতক্ষীরা জেলায় দেখছি বেশি হচ্ছে, কিন্তু সাধারণ জনগণ হয়তো খুব কমই পাবে। আমরা এই ফুল কার্ডটা নাও পাইতে পারি, এর জন্য দেখা যাচ্ছে অনেক ভোগান্তিতে আমরা পড়তে পারি। একজন লোক একবার তেল নিয়ে আবার পরে গিয়ে ফিরে দাঁড়াচ্ছে, আর ফুয়েল কার্ড হলে সে একবারই তেল পাবে এবং তাকে এন্ট্রি হবে। যদিও জেলা প্রশাসক বলছে ফুয়েল কার্ড চালুর বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। তবে সংকট নিরসনে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার চিন্তা ভাবনা আমাদের আছে। এটা এখনো যেহেতু প্রক্রিয়াধীন, আমরা আশা করবো যে এটা কিন্তু বিভ্রান্ত হবেন না এবং আশা করি যে এটা যতটা সম্ভব মানে সহজলভ্য করা যায় বা সহজে ব্যবহার করা যায় সেটাই চিন্তা ভাবনা করছি। ফয়জুল হক বাবু, মাই টিভি, সাতক্ষীরা। যশোরের কেশবপুর উপজেলার বিরুলি গ্রামে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট খালের কারণে বৃষ্টি হলে জলবদ্ধতার সমস্যা দেখা দিত। সারা দেশে চলমান খাল পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে 3 কিলোমিটার বিরুলি খাল পুনর্খননের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ভবদাহ এলাকার পানি নিষ্কাশনের জন্য রেগুলেটর খোলা ও মেরামত কাজ চলছে। মাল্টিপারপাস ড্রেজার ক্রয় প্রক্রিয়াধীন। 68 কিলোমিটার খাল পুনর্খননের অনুমোদন হয়েছে। বর্ষা মৌসুমের আগে অন্তত 50% জলাবদ্ধতা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে। নদীর সংযোগস্থলে বিদ্যমান মাটি অপসারণ এবং সুইচ গেট সবকে সচল রেখে পানি নিষ্কাশনের পথ সুগম করবার জন্য আমি সম্মানিত প্রকল্প পরিচালক এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াবদা এবং মাননীয় জেলা প্রশাসককে আলাদাভাবে বিশেষ নজর দিতে অনুরোধ করেছি। ইসরায়েল ইরান যুদ্ধের সময় বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। নিহতের একমাত্র মেয়ে তাসনিম তামান্নার শিক্ষার দায়িত্ব গ্রহণ করে 8.5 লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এই সহায়তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে, যা এমপি সাইদ আল নোমানের ব্যক্তিগত তহবিল থেকে বাস্তবায়ন করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য তাৎক্ষণিকভাবে 50,000 টাকা প্রদান করা হয়েছে। বাকি অর্থ উচ্চশিক্ষার জন্য পর্যায়ক্রমে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় সাইদ আল নোমান বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে নিহতের কন্যার শিক্ষা জীবন বাধাগ্রস্ত না হয়। মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, গত 17 বছরে মাদারীপুরের গ্রামীণ অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্যে পেয়ারপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নিয়ে কথা বলেন। পেয়ারপুর ইউনিয়ন বিএনপি নেতা শওকত ওসমানের সভাপতিত্বে ও নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ চিশতি, আরিয়াল খাঁ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ বাদল সহ আরও অনেকেই।
বিএনপির লোকের নাকি চাঁদাবাজি করে খুব। এবছর আলাপ পাইছেন কোন চাঁদাবাজি? মধ্য পেয়ারপুরবাসী যারা আছেন, আমি টোটাল পেয়ারপুরবাসীর কাছে জানতে চাই নাই, মধ্য পেয়ারপুরে যারা আছেন চাঁদাবাজি হয়েছে? মুখ খুলবেন, মুখ না খুললে ভবিষ্যতের জন্য আপনারা কিন্তু আপনাদের এই দুর্ভোগ পোহাইতে হবে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে জমির কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বিলাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 8 জন আহত হন। উপজেলার দুহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত বিলাল হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে পিটিয়ে হত্যার প্রায় সপ্তাহ পার হতে চললেও এখনও গ্রেপ্তার হয়নি মূল আসামিরা। প্রায় 20 বছর আগের পাওনা টাকা আদায়ে সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। শামীম খানকে সঙ্গে নিয়ে মাহবুব সৈকতের রিপোর্ট। 22 মার্চ 2026 বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সদরে পৌর এলাকার দক্ষিণ চরহুগলা গ্রামে দুপক্ষের সংঘর্ষে নিহত হন মধ্যবয়সী খোরশেদ আলম। তথ্য অনুযায়ী খোরশেদ আলমের কাছে প্রায় 20 বছর আগের পাওনা টাকা আদায়ে স্থানীয় জাহাঙ্গীর হাওলাদার থানায় অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি সমাধানে উপপরিদর্শক নাজমুল ইসলামের উপস্থিতিতে খোরশেদের বাড়িতে উভয় পক্ষের আত্মীয় স্বজন সালিশ বৈঠকে বসেন। সেখানেই ঘটে মর্মান্তিক এই ঘটনা। জাহাঙ্গীর হাওলাদারের পোলা ছেলে আছে 3 জন, বড়টার নাম হচ্ছে উজ্জ্বল, পরে আছে জাফর, এরপর আছে তুহিন। এই 3 জন ছেলে প্রয়োজনে ভাইয়া টাকা নিব। এই ফাঁকে জাহাঙ্গীর হাওলাদারের ছেলে নাইম একটা ভিডিও করছে, পুলিশের কি জানি একটা ভিডিও করছে। ভিডিও করার পর পুলিশের ধাক্কা দিছে, পুলিশ ওরে ধাক্কা দিছে, এই রাব ব্যবহার করতেছে। এখানে আমার একটা মেয়ে ছিল, এই ওরে আইসেই থাপ্পড় দিছে প্রথম ফার্স্টে। তুই ওরে থাপ্পড় দিলি কা? এরপর সাথে সাথে নাইমে প্রথম ফার্স্টে আমাকে এই জায়গায় আঘাত করছে। তো কোপ দিছে, ওই কোপ দেওয়ার পরে আমি আবার দেখে আমি আবার ধরছি। তো ধরার পরে আমার ওরা তো 4 জন ছিল, তো ওই পিছনেতে 2 জনে 2টা কোপ দিছে। আমার আবার বোনেরা ছিল, ওরা আবার টাইনা ওইদিকে নিয়ে গেছে। জাফর আইসা আমার ঠাস করে একটা থাপ্পড় মারছে, আমার কান জিনিস বেড়া টান দিছে, তারপর আমার জামাটা মাছ ইরা ফেলাইছে। উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে নিহত হন খোরশেদ আলম। পুলিশ বলতে গেলে তামসাই দেখছে। আমার বোনে বলছে যে এ আমার বাবারে খুন করছে, এরে অ্যারেস্ট করে, কিন্তু এরা কোনো অ্যাকশন নেয় না। আমার বাবাই তো ন্যায় দিতে ভাবে পুলিশ যদি কাজ করতো তো তারা এই ঘটনা অল্পতে সামাল দিতে পারতো। এই ঘটনার পর থেকেই পালাতক রয়েছে জাহাঙ্গীর হাওলাদার সহ অভিযুক্তরা। তবে হোয়াটসঅ্যাপে পাঠানো বক্তব্যে জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে দাবি করেন খোরশেদ আলমের হত্যাকাণ্ডের সাথে জড়িত নন তার পিতা এবং ভাইয়েরা। 17 বছর আগে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়, তারপর ওই 50,000 টাকাও প্রায় 1 বছরের মতো হচ্ছে ঘুরাচ্ছে। তারপর আমার ভাই যায় পুলিশ আনে, তারপর পুলিশ আনার পর ওইখানে মিটমাট হওয়ার চেষ্টা হয়। তারপর ভাইয়ের পিঠ বেঁচে একটা কোপ মারছে রান্দা দিয়ে। অন্যদিকে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি ঘটনার সময় উপস্থিত উপপরিদর্শক নাজমুল ইসলামকে। এমনকি একাধিকবার ফোন করে এবং থানায় গিয়েও পাওয়া যায়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। মাহবুব সৈকত, মাই টিভি, মেহেন্দিগঞ্জ। সিলেটের গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার 10 নং পশ্চিম আলীগাঁও সংলগ্ন আবুলের খেওয়াঘাটে সারি নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ঘটনাস্থল থেকে 15টি ড্রেজার মেশিন পাইপ সহ ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অবৈধ বালু উত্তোলন পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এরই মধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে দেশে ফিরে দীর্ঘ প্রায় 2 দশক পর গত 29 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেদিন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাকে স্বাগত জানান। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছে তার সাথে।
দলের নয়াপল্টন কার্যালয়ে আসছেন তারেক রহমান। তো সার্বিক প্রস্তুতির কেমন চিত্র দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। সেই নেতাকর্মীদের কিন্তু পদভারে ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, শ্রমিক দল সবার উপস্থিতিতে কিন্তু নয়াপল্টন লোকে লোকারণ্য হয়ে গেছে। কারণ হচ্ছে নেতা আসবেন। তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে আজকে এই প্রথম, আসলে এর আগে নয়াপল্টন এসেছেন তিনি দলীয় প্রধান হিসেবে, কিন্তু আজকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেওয়ার পরে প্রথমবারের মতো কিন্তু এই নয়াপল্টনে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে, সব দিকে, ডানে বামে সামনে পেছনে সব দিকেই কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল। এবং একই সাথে কিন্তু ঠিক এখন যে সময় বলছে যে 6টার পরে 6:30টার দিকে কিন্তু তিনি এই নয়াপল্টন আসার একটি কথা রয়েছে। তারেক রহমান বা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে এই নয়াপল্টন এলাকায় ব্যাপক যে নিরাপত্তা, সেই নিশ্ছিদ্র নিরাপত্তাও কিন্তু নিশ্চিত করা হয়েছে। কাজ করছেন সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের SSF থেকে শুরু করে সবাই এখানে কাজ করছেন। বিজিবি, পুলিশের বিভিন্ন শাখা, তারা কিন্তু প্রত্যেকেই আসলে কাজ করছেন। আমরা এখানে দুপুর থেকেই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে পদভার সেই তারা কিন্তু প্রত্যেকে দেখেছেন। একদিক থেকে দেখছেন যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আমরা যেটা বলেছি তারা প্রত্যেকেই এসছেন। তিনি আনুষ্ঠানিকভাবে আজকে আসলে কথা বলবেন কিনা সেটি হয়তো বোঝা যাবে, সেটির ঘোষণা নেই, কিন্তু মনে করা হচ্ছে যে আসলে তিনি আসলে হয়তো নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু আসলে নির্দেশনা দিবেন, এমনটাই মনে করছেন। একদম সবাই অপেক্ষমান। আপনারা দেখতে পাচ্ছেন যে এত ভিড়ের মধ্যেও কিন্তু দলীয় দলের নির্দেশে এবং পুলিশ কিন্তু এর মধ্য দিয়েও একটি পথ আসলে ফাঁকা রেখেছেন যাতে তার মধ্য থেকে যানবাহন চলাচল করতে পারে। যদিও এই নয়াপল্টনের দুদিকের সড়কই কিন্তু মোটামুটি নেতাকর্মীদের পূর্ণ হয়ে গেছে। আজকে যদিও বন্ধের দিন, সেই বন্ধের দিনে কিছুটা জ্যামজট কিন্তু কম রয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এত কিছুর মধ্যেও আসলে নেতাকর্মীরা, পুলিশ, সেনাবাহিনীর চেষ্টা করছে যেন যান চলাচল স্বাভাবিক রাখে। এখানে যারা এসছেন, আগত যারা, তারা আমরা দেখেছি যে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী যারা আছেন তারাও এসছেন। বিশেষ করে নবনির্বাচিত এমপিদেরও আমরা দেখেছি যে তারা এসছেন। তাদের জন্য হয়তো বা কোনো নির্দেশনা দিবেন, দাপ্তরিক কাজ মূলত করবেন আজকে তারেক রহমান, এমনটাই আমরা আসলে জানি যে তিনি দাপ্তরিক কাজ করবেন। দাপ্তরিক যে বিএনপির চেয়ারম্যান হিসাবে যে দাপ্তরিক কাজ থাকে সেই কাজ হয়তো তিনি করবেন। তারপরে হয়তোবা তিনি ঠিক বিএনপির যে এখানে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, আপনারা কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর চৌকস টিম কিন্তু নিরাপত্তা বিধান করছে এবং হয়তো সামনে যে একটি বারান্দা রয়েছে সেখানে তারেক রহমান এই যে অপেক্ষমান নেতাকর্মী, সেই নেতাকর্মীদের জন্য কিন্তু হয়তোবা নেতাকর্মীদের নিয়ে সে এরপর হয়তো নির্দেশনা দিবেন। তো এই হচ্ছে এখানকার আসলে সংবাদ। এর পরবর্তী সংবাদের আগেই হয়তোবা তিনি নয়াপল্টন আসবেন, নেতাকর্মীদের কথা বলবেন, কি নির্দেশনা দিলেন সেটি হয়তো পরবর্তী যে সংবাদ হবে আমরা নয়াপল্টন থেকে অথবা পরবর্তী নিউজে আমরা সেটি তুলে ধরতে পারবো। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। সেই সময় বজ্রাঘাতে আহত হয়েছে আরও 4 জন। শনিবার বেলা 12টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ওই গ্রামের মাঠে গ্রামের কয়েকজন কৃষক পেঁয়াজ তুলছিলেন। বেলা 12টার দিকে হালকা বাতাস শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে মাঠে থাকা 6 জন কৃষক গুরুতর আহত হয়। সেখান থেকে অন্যরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সমীর বিশ্বাস ও অপু বিশ্বাস নামের 2 কৃষককে মৃত ঘোষণা করে। আহত বাকি 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুরে পুলিশ ধাওয়া দিলে ৩ জন সন্দেহভাজন অপহরণকারী সাদা প্রাইভেট কার ফেলে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে চোখ ও হাত বাঁধা অবস্থায় মতিন নামের একজনকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী জানান, সকালে ৫ জনের একটি দল তাকে জোরপূর্বক বাগবাড়ি থেকে তুলে নিয়ে সারদাগঞ্জে অবস্থান করায় এবং পুলিশের পরিচয় দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। অপহরণকারীদের মধ্যে কেউ শনাক্ত করা যায়নি, কারণ তাদের মুখে মাস্ক ছিল। কাশিমপুর থানার পুলিশ মামলা প্রক্রিয়াধীন রেখেছে। আমরা অসুবিধা না, আমরা বলি আমরা অরিজিনাল পুলিশ। পুলিশ এই যে গাড়ি লইছে, এই যে দেখেন এই যে পুলিশের গাড়ি। আমার কইতাছে কয় তুই পুলিশ মার্ডার করছস, কয় আন্দোলনের। আমি কইছি কয় হ্যাঁ। কুষ্টিয়ার কুমারখালীতে তাইজুল ইসলাম তাজেম নামের এক যুবককে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুরজুর বাখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। স্বজনদের ভাষ্য, পূর্ব শত্রুতার জেরে তাজেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যা। তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে। ধারালো অস্ত্রের আঘাত অনুমান করা যাচ্ছে যে অবশ্যই এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক। আমরা চেষ্টা করতেছি যে মূল ঘটনাকারী কারা বা কার সাথে কিসের কারণে তাকে এভাবে হত্যাকাণ্ড ঘটাইলো। ইনশাল্লাহ আশা করি আমরা দ্রুত এই অপরাধীদেরকে শনাক্ত করতে পারব। সিলেটের জাফলং 0 পয়েন্ট এলাকায় পানিতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, গোসলের সময় শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিশুটির মরদেহ নিয়ে স্বজনরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটন এলাকায় বাড়তি সতর্কতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশা চালক রফিক মিয়া হত্যার ঘটনায় 3 বন্ধুকে গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি, দা ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জ পিবিআই এর পুলিশ সুপার জয়িতা শিল্পী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে গত বুধবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার 5 বারোইল এলাকার কালীগঙ্গা নদী থেকে মস্তকবিহীন রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। চট্টগ্রামের মিরসরাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। ব্রিগান বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া। এতে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। চাঁদপুরের শাহরাস্তিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর 5 আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন। শাহরাস্তি উপজেলা বিএনপি সভাপতি আয়েত আলী ভূঁইয়া সভাপতিত্বে ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ। সিলেটের বৃহত্তর জৈন্তায় গঠিত হয়েছে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা। পূর্বের বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের নাম পরিবর্তন করে 13 সদস্যের নতুন মিডিয়া ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মাই টিভির হুমায়ুন আহমেদ সভাপতি এবং বাংলা টিভির দুলাল হোসেন রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি আলিমউদ্দিন, সহসভাপতি আলী হোসেন, যুগ্ম সম্পাদক সালমান শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, কোষাধ্যক্ষ ইউসুফ রহমান, প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, দপ্তর সম্পাদক সুয়াইবুর এবং ক্রীড়া সম্পাদক সানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। বরিশালের গৌরনদী উপজেলার প্রার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরে প্রায় 350 বছরের ঐতিহ্য বজায় রেখে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক পূজা ও গ্রামীণ মেলা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যা উৎসবের আমেজকে আরও বেগবান করে। দেশ বিদেশ, বিশেষ করে ভারত থেকে আগত ভক্তদের উপস্থিতির এলাকা হয়ে ওঠে মুখরিত। সকাল 9টায় পূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পাশাপাশি গ্রামীণ মেলায় স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির বিচিত্রময় চিত্র ফুটে উঠেছে।
গ্রামে 2 দিনব্যাপী বিকে ফুটসাল টুর্নামেন্ট জমকালো ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন বনফুল কোম্পানির GM আমান উল আমান এবং কিশোয়ান গ্রুপের GM রাকিব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বনফুল অ্যান্ড কো অ্যান্ড এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম। এ সময় অতিথিরা বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। ঝিনাইদহের মহেশপুরে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহেশপুর অডিটোরিয়াম মাঠে সিরাজগঞ্জ ও ঢাকা নারী ফুটবল একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ঢাকা একাদশ 1-0 গোলে সিরাজগঞ্জে পরাজিত করে। ম্যাচের একমাত্র গোলটি করেন বিথি খাতুন, যিনি ম্যাচ সেরাও নির্বাচিত হন। খেলায় জাতীয় ও বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।